সে মনে মনে বলতে লাগলো, আমি নিজেকে বুঝতে পারিনি বলে তুমি আমাকে বুঝলে না। তুমি আমাকে শাস্তি দিলে না কেন? তোমার ইচ্ছা অনুসারে আমাকে চালনা করলে না কেন? আমি রাক্ষসী যখন তোমার সঙ্গে কলকাতায় যেতে চাইছিলাম না, তখন তুমি আমাকে জোর করে ধরে নিয়ে গেলে না কেন? আমার কথা তুমি কেন শুনলে? আমার অনুরোধ তুমি কেন মানলে? আমার অবাধ্যতা তুমি কেন সইলে? তোমার কাঁধে আমার বেঁচে আছি তোমার ভালোবাসায়। পৃথিবীর সমস্ত সাহিত্য সৃষ্টির এক স্বচ্ছ দর্পণ হল বাংলা সাহিত্য। আর এই বাংলা সাহিত্যের মধ্যমণি হলেন বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যে রবির সৃষ্টি সুখের ধারা আমাদের মন ও মননকে উদ্ভাসিত করে তোলে, সে রবি অস্তমিত হলেও তার তেজ ও দীপ্ত আলোতে আলোকিত হয়ে ওঠে আমাদের জীবন ও যৌবন। কবিগুরুর প্রয়াণের ৮৪ বছর অতিক্রান্ত হলেও বাঙালি আজও তার সাহিত্য সুধায় মাতোয়ারা। প্রেম, ভয়, হাসি, অভিমান সবেতেই থাকে এক রহস্যের নির্যাস। কবিগুরুর লেখনীর পরতে পরতে এই প্রেমের রহস্যেরই আস্বাদন পাই আমরা। কবিগুরুকে স্মরণপূর্বক রহস্যিকের আজকের নিবেদন সমাপ্তি। শ্রোতাদের কাছে একান্তই অনুরোধ, আপনারা আমাদের ভুল ত্রুটি মার্জনা করবেন এবং পাশে থাকবেন। গল্পের সূত্রধর আমি স্বস্তিকা। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন সমাপ্তি। অপূর্ব কৃষ্ণ বিএ পাশ করে কলকাতা থেকে দেশে ফিরে আসছেন। নদীটি ক্ষুদ্র, বর্ষা অন্তে প্রায় শুকিয়ে যায়। এখন শ্রাবণের শেষে জল ভরে উঠে একেবারে গ্রামের বেড়া ও বাঁশঝাড়ের তলদেশ চুম্বন করে চলেছে। বহুদিন ঘন বর্ষার পরে আজ মেঘমুক্ত আকাশে রোদ দেখা দিয়েছে। নৌকায় আসীন অপূর্ব কৃষ্ণের মনের ভিতরকার একখানি ছবি যদি দেখতে পেতাম, তাহলে দেখতাম সেখানেও এই যুবকের মানস নদী নববর্ষায় কুলে কুলে ভরে আলোকে জল জল এবং বাতাসে ছলছল করে উঠছে। নৌকা যথাস্থানে ঘাটে এসে লাগলো। নদী তীর থেকে অপূর্বদের বাড়ির পাকা ছাদ গাছের অন্তরাল দিয়ে দেখা যাচ্ছে। অপূর্বর আগমন সংবাদ বাড়ির কেউ জানতো না, তাই ঘাটে কোনো লোক আসেনি। মাঝি ব্যাগ নিতে উদ্যত হলে অপূর্ব তাকে নিবারণ করে নিজেই ব্যাগ হাতে নিয়ে আনন্দ ভরে তাড়াতাড়ি নেমে পড়ল। কিন্তু নদীর তীর ছিল ভীষণ পিছল। সেখানে পা রাখার সঙ্গে সঙ্গে অপূর্ব ব্যাগ সমেত কাদায় পড়ে গেল। যেমন পড়া অমনি সঙ্গে সঙ্গে কোথা থেকে এক সুমিষ্ট উচ্চ কণ্ঠে তরল হাস্যলহরী উচ্ছ্বসিত হয়ে গাছের অশ্বত্থ গাছের পাখিগুলিকে সচকিত করে দিল। অপূর্ব অত্যন্ত লজ্জিত হয়ে তাড়াতাড়ি আত্মসংবরণ করে চেয়ে দেখল তীরে মহাজনের নৌকা থেকে রাশিকৃত নতুন ইট নামিয়ে রাখা হয়েছে, আর তার উপরে বসে একটি মেয়ে হাস্যাবেগে এখনই শতধা হয়ে যাবে এমনই মনে হচ্ছে। অপূর্ব চিনতে পারল তাদেরই নতুন প্রতিবেশনীর মেয়ে মৃন্ময়ী। দূরে বড় নদীর ধারে এদের বাড়ি ছিল। সেখানে নদীর ভাঙনে দেশত্যাগ করে বছর ২-৩ হলো তারা এই গ্রামে এসে বাস করছে। এই মেয়েটির অখ্যাতির কথা অনেক শুনতে পাওয়া যায়। গ্রামবাসীরা স্নেহ ভরে একে পাগলি বলে, কিন্তু গ্রামের গৃহিণীরা এর উচ্ছৃঙ্খল স্বভাবে সর্বদা ভীত, চিন্তিত এবং শঙ্কান্বিত।
গ্রামের যত ছেলে আছে তাদের সাথে এই মেয়েটি খেলা করে। সমবয়সী মেয়েদের প্রতি তার অবজ্ঞার সীমা নেই। শিশুরা যে এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গীর উপদ্রব বললেই হয়। বাপের আদরের মেয়ে কিনা, সেই জন্য তার এতটা দুর্দান্ত প্রতাপ। এই সম্বন্ধে বন্ধুদের কাছে সর্বদা মৃন্ময়ীর মা স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে ছাড়ত না। অথচ বাবা তাকে ভালোবাসে। বাবা কাছে থাকলে মৃন্ময়ীর চোখের অশ্রুবিন্দু তার হৃদয় বড় বাজত। এটাই মনে করে প্রবাসী স্বামীকে স্মরণপূর্বক মৃন্ময়ীর মা মেয়েকে কিছুতেই কাঁদাতে পারত না। মৃন্ময়ীকে দেখতে শ্যামবর্ণ, ছোট কোকড়া চুল ইট পর্যন্ত নেমেছে, ঠিক যেন বালকের মতো মুখের ভাব। মস্ত মস্ত দুটি কালো চোখে না আছে লজ্জা, না আছে ভয়, না আছে হাবভাব লীলা লেশমাত্র। শরীর দীর্ঘ, পরিপুষ্ট, সুস্থ ও সবল। কিন্তু তার বয়স যে ঠিক কত, সেই প্রশ্ন কারো মনে কখনো উদয় হয় না। যদি হতো তাহলে এখনো অবিবাহিত আছে বলে লোকে তার বাবা মাকে নিন্দা করত। গ্রামে বিদেশি জমিদারের নৌকা কালক্রমে যেদিন ঘাটে এসে লাগে, সেদিন গ্রামের লোকেরা সসম্ভ্রমে ব্যস্ত হয়ে ওঠে। ঘাটে মেয়েদের মুখ রঙ্গভূমিতে অকস্মাৎ নাসাগ্রভাগ পর্যন্ত যবনিকা পতন হয়। কিন্তু মৃন্ময়ী কোথা থেকে একটা উলঙ্গ শিশুকে কোলে তুলে কোকড়ানো চুলগুলো পিঠে দুলিয়ে ঘাটে এসে উপস্থিত। যে দেশে ব্যাধ নাই, বিপদ নাই, সেই দেশের নির্ভীক হরিণ শিশুর মতো কৌতূহলে চেয়ে চেয়ে দেখতে থাকে। অবশেষে নিজের দলের বালক সঙ্গীদের কাছে গিয়ে এই নবাগত প্রাণীর আচার আচরণ সম্বন্ধে বিস্তর বাহুল্য বর্ণনা করে। আমাদের অপূর্ব এর আগে ছুটি উপলক্ষে বাড়ি এসে এই মেয়েটিকে দু চারবার দেখেছে। এমনকি অবকাশের সময় এবং অনবকাশের সময়ও এই মেয়েটির সম্বন্ধে চিন্তাও করেছে। পৃথিবীতে অনেক মুখ চোখে পড়ে, কিন্তু এক একটি মুখ বলা নেই কওয়া নেই, একেবারে মনের অভ্যন্তরে গিয়ে উত্তীর্ণ হয়। সে যে কেবল সৌন্দর্যের জন্য তা কিন্তু নয়, তার আরেকটা কি গুণ আছে, সে গুণটি বোধ হয় স্বচ্ছতা। বেশিরভাগ মুখের মধ্যেই মনুষ্য প্রকৃতিটি নিজেকে পরিস্ফুট রূপে প্রকাশ করতে পারে না। যে মুখে সেই অন্তর্গুহাবাসী রহস্যময় লোকটি বেরিয়ে এসে দেখা দেয়, সেই মুখ লক্ষ্যের মধ্যেও চোখে পড়ে এবং তার সরাসরি মনে গেঁথে যায়। এই মেয়েটির চোখে মুখে একটি দুরন্ত অবাধ্য নারী প্রকৃতি সর্বদা খেলা করে। সেই জন্য এই জীবনচঞ্চল মুখখানি একবার দেখলে সহজে আর ভোলা যায় না। পাঠকগণকে বলে রাখা ভালো, মৃন্ময়ের কৌতুক হাস্যধ্বনি যতই সুমিষ্ট হোক, দুর্ভাগা অপূর্বর পক্ষে তা কিঞ্চিত ক্লেশদায়ক হয়েছিল। সে তাড়াতাড়ি মাঝির হাতে ব্যাগ দিয়ে রক্তিম মুখে দ্রুত বেগে বাড়ির পথে রওনা দিল। প্রকৃতির আয়োজনটি অতি সুন্দর ছিল। নদীর তীর, গাছের ছায়া, পাখির গান, সকালের রোদ। অবশ্য ইটের স্তূপটা তেমন উল্লেখযোগ্য নয়, কিন্তু যে ব্যক্তি তার উপর বসেছিল সে যেন এই শুষ্ক কঠিন আসনের প্রতিও একটি মনোরম শ্রী বিস্তার করেছিল। সেই ইটের স্তূপের থেকে ভেসে আসা হাস্যধ্বনি শুনতে শুনতে চাদরেও গায়ে কাদা মেখে গাছের ছায়া দিয়ে অপূর্ব বাড়ি গিয়ে উপস্থিত হলো। অকস্মাৎ পুত্রের আগমনে তার বিধবা মা পুলকিত হয়ে উঠলেন। তৎক্ষণাৎ ক্ষীর, দই, রুই মাছের সন্ধানে কাছে দূরের লোক দৌড়ালো এবং পাড়া প্রতিবেশীদের মধ্যেও একটা আন্দোলন উপস্থিত হলো। খাওয়া দাওয়া শেষে অপূর্বর মা তার বিবাহের প্রস্তাব তুলল। অপূর্ব সেজন্য প্রস্তুত হয়েছিল, কারণ প্রস্তাব অনেক আগেই ছিল। কিন্তু অপূর্ব জেদ ধরে বসেছিল যে
বিয়ে পাশ না করে সে বিবাহ করবে না। এতদিন তার মা সেই জন্য অপেক্ষা করেছিলেন, অতএব এখন আর কোনো রকম অজুহাত দেওয়াই বৃথা। অপূর্ব বলল, আচ্ছা আচ্ছা, বেশ, আগে পাত্রী দেখা হোক, তারপর না হয় স্থির করা যাবে। পাত্রী দেখা হয়েছে, সেজন্য তোকে ভাবতে হবে না। অপূর্ব এই ভাবনাটা নিজে ভাবতে প্রস্তুত হলো এবং বলল, না মা, মেয়ে না দেখে আমি বিয়ে করতে পারবো না। মা ভাবলেন এমন সৃষ্টি ছাড়া কথা এর আগে কখনো শোনা যায়নি, কিন্তু অবশেষে তিনি সম্মত হলেন। সে রাতে অপূর্ব প্রদীপ নিভিয়ে বিছানায় শুয়ে পড়লে বর্ষার রাতের সমস্ত নিস্তব্ধতাকে ছিন্ন করে একটা উচ্চ কণ্ঠের মিষ্টি হাসি তার কানে ভেসে এলো। মন কেবল নিজেকে এই বলে পীড়া দিতে লাগলো যে সকালবেলাকার সেই পদস্খলনটা যেন কোনো প্রকার উপায়ে সংশোধন করে নেওয়া উচিত। মেয়েটি জানল না যে আমি অপূর্ব কৃষ্ণ অনেক বিদ্যা অর্জন করেছি, তাছাড়া কলকাতায় বহুকাল থেকেওছি। কাদায় পা পিছলে পড়ে গেলেও আমি সাধারণ গ্রাম্য লোকের মতো উপহাস করার পাত্র নই। পরদিন অপূর্ব কোণে দেখতে যাবে। অনেক দূরে নয়, পাড়াতেই তাদের বাড়ি। একটু বিশেষভাবে যত্ন নিয়ে সাজল সে। ধুতি ও চাদর ছেড়ে সিল্কের চাপকান জোব্বা, মাথায় একটা গোলাকার পাগড়ি এবং একজোড়া বারেনিশ করা জুতো পায়ে দিয়ে সিল্কের একটা ছাতা হাতে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ল। সম্ভাবিত শ্বশুরবাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই মহা সমারোহ সমাদরের ঘটা পড়ে গেল। অবশেষে যথা সময়ে কম্পিত হৃদয়ে সেই মেয়েটিকে সাজিয়ে গুছিয়ে একটি সিল্কের রঙিন শাড়ি মুড়িয়ে খোপায় রাংটা দিয়ে বেঁধে বরের সম্মুখে আনা হলো। সেই নীরবে এক কোণে প্রায় হাঁটুর মধ্যে মাথা ঢুকিয়ে চুপচাপ বসে রইল এবং এক প্রৌঢ় দাসী তাকে সাহস দেওয়ার জন্য তার পিছনে দাঁড়িয়ে রইল। কনের এক বালক ভাই তাদের পরিবারের মধ্যে আগন্তুক এই লোকটির ঘড়ি, চেন ইত্যাদি জিনিস খুব ভালো করে নিরীক্ষণ করতে লাগলো। অপূর্ব কিছুক্ষণ গোফে তা দিয়ে অবশেষে গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, তা তুমি কি পড়ো? লজ্জাচ্ছন্ন মেয়েটির মুখ থেকে কোনো উত্তর বেরোলো না। দু তিনবার প্রশ্ন করার পর এবং সেই প্রৌঢ় দাসীর বিস্তর সাহস জোগানোর পর অবশেষে মেয়েটি এক নিঃশ্বাসে দ্রুত বলে চলল, চারুপাঠ দ্বিতীয় ভাগ, ব্যাকরণসার প্রথম ভাগ, ভূগোল, বিবরণ, পাটিগণিত, ভারতের ইতিহাস। এমন সময় বাইরে ধূপধাপ শব্দ শোনা গেল এবং দৌড়ে পিঠে চুল দুলিয়ে ঘরে এসে উপস্থিত হল মৃন্ময়ী। সে অপূর্বের দিকে দৃষ্টিপাত না করে সোজা কনের ভাইয়ের হাত ধরে টানাটানি করতে লাগল। রাখাল তখন নিজের পর্যবেক্ষণ শক্তির চর্চায় নিযুক্ত ছিল। সে কিছুতেই উঠতে চাইল না। দাসীটি মৃন্ময়ীর দিকে তাকিয়ে যথাসম্ভব তাকে বকাবকি করতে লাগল। অপূর্ব তার সমস্ত গাম্ভীর্যতা এক করে মাথায় পাগড়ি পরে যতটা সম্ভব রাগী দেখানো যায় এমন ভঙ্গিতে বসে রইল এবং নিজের পেটের কাছে ঘড়ির চেনটা নাড়তে লাগল। অবশেষে নিজের সঙ্গীটিকে কিছুতেই বিচলিত করতে না পেরে তার পিঠে সশব্দে একটি চড় মেরে কোণের ঘুমটা খুলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল মৃন্ময়ী। দাসীটি গুমড়ে গুমড়ে গর্জন করতে লাগল এবং রাখাল তার বোনের এই অবস্থা দেখে হাসতে লাগল। তার পিঠের চপেটাঘাত নিয়ে তার বিন্দুমাত্র কোনো রাগ ছিল না, কারণ এরকম ঘটনা তাদের মধ্যে প্রায়শই ঘটে। এমনকি আগে মৃন্ময়ীর চুল কাঁধ থেকে নেমে পিঠের মধ্যভাগ পর্যন্ত আসত। একদিন হঠাৎ রাখাল পিছন থেকে এসে সেই চুলে কাঁচি চালিয়ে দেয়। মৃন্ময়ী তখন অত্যন্ত রেগে গিয়ে রাখালের হাত থেকে কাঁচিটি কেড়ে নিয়ে অবশেষ পশ্চাতের চুলগুলি নিজেই ক্যাচ ক্যাচ শব্দে নির্দয়ভাবে কেটে ফেলে। তার কোকড়া চুলের অংশগুলি কালো আঙুরের মতো টুকরো টুকরো হয়ে মাটিতে ছড়িয়ে পড়ল।
তাদের উভয়ের মধ্যেই এরূপ শাসন প্রণালী প্রচলিত ছিল। অবশেষে এই নীরব পরীক্ষা সভা আর বেশিক্ষণ স্থায়ী হলো না। সেই মেয়েটি কোনো রকমে নিজের ঘুমটা ঠিক করে দাসীর সঙ্গে ঘরে চলে গেল। অপূর্ব প্রবল গম্ভীরভাবে নিজের গোফে তা দিতে দিতে উঠে বাইরে যেতে উদ্যত হলো। বাইরে দরজার কাছে এসে সে দেখল নতুন বার্নিশ করা জুতো জোড়াটি যেখানে ছিল সেখানে তা আর নেই। সেই জুতো জোড়াটি যে কোথায় আছে তা কিছুতেই খুঁজে পাওয়া গেল না। বাড়ির লোক সকলেই ভীষণ বিব্রত হয়ে উঠল এবং অপরাধীর উদ্দেশ্যে অজস্র গালি বর্ষিত হতে লাগলো। অবশেষে কোনো উপায় না পেয়ে বাড়ির কর্তার পুরনো চটি জোড়া পায়ে দিয়ে পাগড়ি সমেত সুসজ্জিত অপূর্ব কর্দমাক্ত রাস্তা দিয়ে সাবধানে চলতে লাগলো। পুকুর পাড়ের নির্জন শান্ত রাস্তায় আবার হঠাৎ সেই হাসির আওয়াজ শোনা গেল, যেন তরুণ পল্লবের মধ্যে বসে থাকা কৌতুক প্রিয় বনদেবী অপূর্বর এই জুতা জোড়াগুলির দিকে তাকিয়ে নিজের হাসি আর আটকে রাখতে পারল না। অপূর্ব থমকে দাঁড়িয়ে চারদিক ভালো করে নিরীক্ষণ করছে। এমন সময় ঘন বন জঙ্গলের ভেতর থেকে অপরাধিনী বেরিয়ে এসে তার সামনে চটি জোড়া দুটি রেখে দিয়ে পালাতে উদ্যত হলো। অপূর্ব দ্রুত বেগে তার দুটি হাত ধরে তাকে বন্দি করে ফেলল। মৃন্ময়ী একে বেঁকে হাত ছাড়াবার চেষ্টা করল, কিন্তু পারল না। কোকড়া চুলবেষ্টিত তার মুখের ওপর সূর্যের আলো এসে পড়ল। অপূর্ব গম্ভীর চোখে মৃন্ময়ীর চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজের মুষ্টিবন্ধন আলগা করল এবং তাকে মুক্তি দিয়ে দিল। অপূর্ব যদি তাকে বন্দি করে মারধর করত তাহলে সে আশ্চর্য হতো না, কিন্তু এই নির্জন পথের মধ্যে এরূপ নীরব শাস্তির কোনো অর্থ মৃন্ময়ী বুঝতে পারল না। সেই শান্ত নীরব পরিবেশকে অশান্ত করে দিল আবার সেই খিলখিলিয়ে ওঠা হাসি এবং চিন্তামগ্ন অপূর্ব কৃষ্ণ ধীর গতিতে বাড়ির দিকে রওনা দিল। অপূর্ব সারাটা দিন নানা ছুতো দিয়ে বাড়ির ভেতরে মায়ের সঙ্গে দেখা করতে গেল না। বাইরে তার নিমন্ত্রণ ছিল, সে সেখানে খেয়ে এলো। অপূর্ব ভাবতে লাগলো, তার মতো এমন একজন গম্ভীর শিক্ষিত লোক একটা অশিক্ষিত গ্রাম্য মেয়ের কাছে নিজের গৌরব বর্ণনা করার জন্য কেন যে এতটা বেশি উৎকণ্ঠিত হয়ে উঠল তা বোঝা কঠিন। এটি পাড়াগাঁয়ের চঞ্চল মেয়ে তাকে সামান্য লোকই মনে করল। যে গ্রাম্য মেয়েটি অপূর্বর অস্তিত্বকে উপেক্ষা করে নির্বোধ বালক রাখালের সঙ্গে খেলা করে, তার কাছে সে কি বা নিজের গৌরব মাহাত্ম্য বর্ণনা করবে? কিন্তু মনকে বোঝানো কঠিন। এই পল্লীবাসিনী চঞ্চলা মেয়েটির কাছে শ্রীযুক্ত অপূর্ব কৃষ্ণ রায় BA কিছুতেই হার স্বীকার করতে প্রস্তুত নয়। সন্ধ্যার সময় বাড়ির অন্দরমহলে প্রবেশ করলে তার মা তাকে জিজ্ঞাসা করল, কিরে অপু, মেয়ে কেমন দেখলি? পছন্দ হয়তো? অপূর্ব কিঞ্চিত অপ্রতিভভাবে বলল, মেয়ে দেখেছি মা, ওর মধ্যে একটিকে আমার পছন্দ হয়েছে। সে কি রে, তুই আবার কটা মেয়ে দেখলি? অবশেষে সমস্ত কথা শুনে তার মা বুঝতে পারল প্রতিবেশী শরতের মেয়ে মৃন্ময়ীকে তার ছেলে পছন্দ করেছে। এত লেখাপড়া শিখিয়ে এই ছেলের পছন্দ? প্রথমে অপূর্বর পক্ষে অনেকটা পরিমাণ লজ্জা ছিল। অবশেষে মা যখন প্রবল আপত্তি করতে লাগলো তখন সেই লজ্জা ভেঙে গেল। সে রোখের মাথায় বলে বসল, না মা, মৃন্ময়ী ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। অন্য জড়পুতুল সেই মেয়েটিকে যতই কল্পনা করতে লাগলো বিয়ের প্রতি তার বিতৃষ্ণা বাড়তে লাগলো। 2-3 দিন অনেক মান অভিমান অনিদ্রা অনাহারের পর অবশেষে অপূর্বই জয়ী হল। অপূর্বর মা তার মনকে বোঝালেন যে মৃন্ময়ী ছেলে মানুষ,
এবং তার মা তাকে উপযুক্ত শিক্ষা দিতে ব্যর্থ। বিয়ের পর উপযুক্ত হাতে পড়লেই তার স্বভাবের পরিবর্তন হবে, এবং ক্রমে এও বিশ্বাস করলেন যে মৃন্ময়ীর মুখখানি ভারী সুন্দর। কিন্তু তখনই মৃন্ময়ীর ছোট ছোট কেশরাশি তার কল্পনা পথে উদিত হয়ে তার হৃদয় নৈরাশ্যপূর্ণ করতে লাগল। তথাপি তিনি ভাবতে লাগলেন যে ভালো করে চুল বেঁধে এবং তেল দিয়ে সেই ত্রুটিও ধীরে ধীরে দূর করা যাবে। পাড়ার লোক সকলেই অপূর্বর এই পছন্দটিকে অপূর্ব পছন্দ বলে নামকরণ করল। পাগলি মৃন্ময়ীকে অনেকেই ভালোবাসত, কিন্তু কেউ তাকে তার পুত্রের বিবাহযোগ্য বলে মনে করত না। মৃন্ময়ীর বাপ ঈশান মজুমদারকে যথাসময়ে খবর দেওয়া হলো। সে কোনো একটা স্টিমার কোম্পানির কেরানি রূপে দূরে নদী তীরবর্তী একটি ক্ষুদ্র স্টেশনে একটি ছোট্ট টিনের ছাদ বিশিষ্ট কুটিরে মাল ওঠানো নামানো এবং টিকিট বিক্রয়ের কাজে নিযুক্ত ছিলেন। মৃন্ময়ীর বিয়ের প্রস্তাব শুনে তার দু চোখ বেয়ে জল পড়তে লাগল। তার মধ্যে যে কতখানি দুঃখ এবং কতখানি আনন্দ ছিল তা পরিমাপ করে বলার কোনো উপায় নেই। মেয়ের বিয়ের জন্য ঈশান হেড অফিসের সাহেবের কাছে ছুটি প্রার্থনা করে চিঠি লিখল, কিন্তু সাহেব উপলক্ষটা নিতান্তই তুচ্ছ জ্ঞান করে চিঠি না মঞ্জুর করে দিলেন। তখন পুজোর সময় 1 সপ্তাহর ছুটি পাওয়ার সম্ভাবনা জানিয়ে সে পর্যন্ত বিয়ে স্থগিত রাখবার জন্য সে দেশে চিঠি লিখল। কিন্তু অপূর্বর মা বলল, এই মাসে দিন ভালো আছে, আর বিলম্ব করতে পারবো না বাপু। উভয় দিক থেকেই প্রার্থনা অগ্রাহ্য হলে ব্যথিত হৃদয় ঈশান আর কোনো আপত্তি না করে পূর্বমতো মাল ওজন এবং টিকিট বিক্রয় করতে লাগলো। এরপর মৃন্ময়ীর মা এবং পল্লীর সমস্ত বয়োজ্যেষ্ঠাগণ মৃন্ময়ীকে তার কর্তব্য সম্বন্ধে উপদেশ দিতে লাগল। ক্রীড়ার প্রতি আসক্তি, বালকদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা, জোরে কথা বলা, জোরে হাসা এবং খাওয়া দাওয়া নিয়ে সকলেই নিষেধ পরামর্শ দিয়ে দিয়ে ব্যাপারটাকে মৃন্ময়ীর কাছে অত্যন্ত বিভীষিকাময় করে তুলল। উৎকণ্ঠিত শঙ্কিত হৃদয়ে মৃন্ময়ী মনে করল তার যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসির হুকুম হয়েছে। সে দুষ্টু পণি ঘোড়ার মতো পিছু হটে বলে বসল, না, আমি বিয়ে করব না। কিন্তু তারপরেও বিয়ে তাকে করতেই হলো। তারপরেই তার শিক্ষা আরম্ভ হলো। এক রাতের মধ্যে মৃন্ময়ীর সমগ্র পৃথিবী অপূর্বর মায়ের অন্ধর মহলে এসে আবদ্ধ হয়ে গেল। শাশুড়ি সংশোধন কার্যে প্রবৃত্ত হলেন। অত্যন্ত কঠিন মুখ করে তিনি মৃন্ময়ীকে বললেন, দেখো বাচ্চা, তুমি আর কচি খুকিটি নও। আমাদের ঘরে এরকম বেহায়াপানা করলে চলবে না বাপু। শাশুড়ি যেভাবে বললেন মৃন্ময়ী সেভাবে কথাটা গ্রহণ করল না। সে ভাবল এই ঘরে যদি না হয় তবে বোধহয় অন্যত্র কোথাও যেতে হবে। দুপুরের পর থেকে তাকে আর কোথাও পাওয়া গেল না। কোথায় গেল খোঁজ পড়ল। অবশেষে বিশ্বাসঘাতক রাখাল তাকে তার গোপন আস্তানা থেকে দড়িয়ে দিল। সে বটতলায় রাধাকান্ত ঠাকুরের পরিত্যক্ত রথের মধ্যে গিয়ে বসেছিল। শাশুড়ি মা এবং পাড়ার সমস্ত হিতৈষীগণ মৃন্ময়ীকে যেরূপ লাঞ্ছনা করল তা পাঠকগণ এবং পাঠিকাগণ সহজেই কল্পনা করতে পারবে। রাতে ঘন মেঘ করে ঝুপঝুপ শব্দে বৃষ্টি হতে শুরু করল। অপূর্বকৃষ্ণ বিছানার মধ্যে অতি ধীরে ধীরে মৃন্ময়ীর কাছে এগিয়ে এসে তার কানে কানে বলল, আচ্ছা মৃন্ময়ী, তুমি আমাকে ভালোবাসো না? না, আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। তার যত রাগ এবং যত শাস্তিবিধান তার সমস্তই বজ্রের মতো অপূর্ব কৃষ্ণের মাথার উপর নিক্ষেপ করল সে। অপূর্ব ক্ষুণ্ণ হয়ে প্রশ্ন করল, কেন? আমি তোমার কাছে কি দোষ করেছি?
আমাকে বিয়ে করলে কেন? এই অপরাধের সন্তোষজনক কৈফিয়ত দেওয়া কঠিন, কিন্তু অপূর্ব মনে মনে বলল, যেমন করেই হোক এই দুর্বাধ্য মনটিকে বশ করতেই হবে। পরদিন শাশুড়ি মৃন্ময়ীর বিদ্রোহী ভাবের সমস্ত লক্ষণ দেখে তাকে ঘরে বন্ধ করে রাখল। সে নতুন খাঁচাবদ্ধ পাখির মতো প্রথমে অনেকক্ষণ ঘরের মধ্যে ধরপড় করে বেড়াতে লাগলো। অবশেষে কোথাও কোনো পালানোর পথ না পেয়ে নিষ্ফল ক্রোধে বিছানার চাদরখানা দাঁত দিয়ে কেটে কুটি কুটি করে দিল এবং অবশেষে মাটির উপর উপর হয়ে পড়ে মনে মনে বাবাকে ডাকতে লাগলো, বাবা, আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে যাব। বাবা, তুমি কোথায়? আমাকে নিয়ে যাও। এমন সময় ধীরে ধীরে কে যেন তার পাশে এসে বসল। সস্নেহে তার ধুলোয় লুণ্ঠিত চুলগুলি কপালের উপর দিকে তুলে দেওয়ার চেষ্টা করল। মৃন্ময়ী সবলে তার হাত সরিয়ে দিল। অপূর্ব তার কানের কাছে মুখ নিচু করে মৃদু কণ্ঠে বলল, আমি লুকিয়ে দরজা খুলে দিয়েছি, এসো আমরা খিড়কির বাগানে পালিয়ে যাই। মৃন্ময়ী প্রবল বেগে মাথা নেড়ে সতেজে বলল, না না। অপূর্ব তার চিবুক ধরে মুখ তোলার চেষ্টা করল। একবার মুখ তুলে দেখো কে এসেছে। রাখাল ভূপতি তো মৃন্ময়ীর দিকে তাকিয়ে হতবুদ্ধির মতো দরজার কাছে দাঁড়িয়েছিল। মৃন্ময়ী মুখ না তুলে অপূর্বর হাত ঠেলে দিল। অপূর্ব বলল, রাখাল তোমার সঙ্গে খেলা করতে এসেছে, খেলতে যাবে? সে বিরক্তি উচ্ছ্বসিত স্বরে বলল, না। রাখাল সুবিধে নয় বুঝতে পেরে কোনো রকমে ঘর থেকে পালিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। অপূর্ব চুপ করে বসে রইল। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। তখন অপূর্ব পা টিপে টিপে বাইরে বেরিয়ে আবার ঘরের দরজায় শিকল দিয়ে চলে গেল। তারপরের দিন মৃন্ময়ী তার বাবার কাছ থেকে আসা একটি চিঠি পেল। তিনি তার প্রাণের চেয়েও প্রিয় কন্যা মৃন্ময়ীর বিয়েতে উপস্থিত থাকতে পারেনি বলে বিলাপ করে নবদম্পতিকে অন্তর থেকে আশীর্বাদ জানিয়েছে। মৃন্ময়ী শাশুড়িকে গিয়ে বলল, আমি বাবার কাছে যাব। শাশুড়ি এই অকস্মাৎ প্রার্থনায় তাকে ভৎসনা করে উঠলেন। কোথায় ওর বাপ থাকে তার ঠিক নেই, ও কিনা বাপের বাড়ি যাবে, ওনার সৃষ্টি আবদার। সে উত্তর না করে চলে গেল। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিতান্ত হতাশ ব্যক্তি যেমন করে ভগবানের কাছে প্রার্থনা করে তেমন করেই বলতে লাগলো, বাবা, বাবা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমার এখানে কেউ নেই। এখানে থাকলে আমি আর বাঁচবো না। গভীর রাতে তার স্বামী ঘুমিয়ে পড়লে মৃন্ময়ী চুপি চুপি ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। যদিও আকাশে মেঘ ছিল, তবুও জ্যোৎস্না রাতে পথ দেখবার মতো যথেষ্ট আলো ছিল। বাবার কাছে যেতে হলে কোন পথ ধরে যেতে হবে মৃন্ময়ী তার কিছুই জানত না। কেবল তার মনে বিশ্বাস ছিল যে পথ দিয়ে ডাকঘরের রানাররা ছুটে চলে সেই পথ দিয়ে পৃথিবীর সমস্ত জায়গায় পৌঁছানো সম্ভব। মৃন্ময়ী সেই ডাকের পথ ধরে চলতে লাগলো। চলতে চলতে তার শরীর ক্লান্ত হয়ে আসলো। রাতও প্রায় শেষ হয়ে এসেছে। বনের মধ্যে যখন উৎসুক করে একটা দুটো চড়ুই পাখি ডাকবার উপক্রম করছে, তখন মৃন্ময়ী পথের শেষে একটা বড় বাজারের মতো জায়গায় এসে উপস্থিত হলো। এরপর থেকে কোন দিক ধরে যেতে হবে
তা ভাবছে। এমন সময় পরিচিত ঝুমঝুম শব্দ সে শুনতে পেল। চিঠির থলে কাঁধে করে ঊর্ধ্বশ্বাসী ডাকের রানার এসে উপস্থিত হলো। মৃন্ময়ী তাড়াতাড়ি তার কাছে গিয়ে ক্লান্ত করুণ স্বরে বলল, কুশিকে কুশিকে আমি বাবার কাছে যাব, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। কুশিগা কোথায় আমি জানি না। এই বলে ঘাটে বাঁধা ডাক নৌকার মাঝিকে জাগিয়ে দিয়ে নৌকা ছেড়ে দিল। তার দয়া করবার মতো বা প্রশ্ন করবার মতো সময় নেই। দেখতে দেখতে হাট এবং বাজার সজাগ হয়ে উঠল। মৃন্ময়ী ঘাটে নেমে এক মাঝিকে ডেকে বলল, ও মাঝি, মাঝি, আমাকে কুশিকে নিয়ে যাবে? মাঝি তার উত্তর দেওয়ার আগে পাশের নৌকা থেকে একজন বলে উঠল, আরে আরে, কে ও? মিনুমা, তুমি এখানে কোথা থেকে? বনমালী, হো বনমালী, আমি কুশিকে বাবার কাছে যাব, তুই আমাকে তোর নৌকা নিয়ে চল। বনমালী তাদের গ্রামের মাঝি। সেই উশৃঙ্খল মেয়েটিকে বিলক্ষণ চিনত। সে বলল, বাবার কাছে যাবে, তাই তো? বেশ বেশ বেশ, চলো, আমি তোমায় নিয়ে যাচ্ছি, কেমন? মৃন্ময়ী নৌকায় উঠলে নৌকা ছেড়ে দিল। কিছুক্ষণ পরেই প্রচণ্ড মেঘ করে বৃষ্টি শুরু হলো। ভাদ্র মাসের পূর্ণ নদী ফুলে উঠে নৌকা দুলতে লাগলো। মৃন্ময়ীর সমস্ত শরীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে এসেছিল। সে ক্লান্ত হয়ে নৌকার মধ্যেই ঘুমিয়ে পড়ল। জেগে উঠে সে দেখল শ্বশুরবাড়িতে খাটের মধ্যে শুয়ে আছে। তাকে জাগ্রত অবস্থায় দেখে ঝি বকতে শুরু করল। ঝির কণ্ঠস্বর শুনে শাশুড়ি ঘরে এসে তাকে অত্যন্ত বাজেভাবে ভৎসনা করতে লাগলো। মৃন্ময়ী বিস্ফারিত চোখে নীরবে তার দিকে চেয়ে রইল। অবশেষে তিনি যখন মৃন্ময়ীর বাপের শিক্ষাদোষের ওপর কটাক্ষ করতে লাগলেন, তখন মৃন্ময়ী দ্রুত বেগে পাশের ঘরে ঢুকে ভেতর থেকে দরজায় শিকল বন্ধ করে দিল। অপূর্ব লজ্জার মাথা খেয়ে মাকে এসে বলল, আচ্ছা মা, একটা কথা বলো, বউকে 2-1 দিনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দিতে দোষ কি? মা অপূর্বকে ভৎসনা করলেন এবং পৃথিবীতে এত মেয়ে থাকতে বেছে বেছে এই দস্যু মেয়েকে ঘরে আনার জন্য তাকে যথেষ্ট গঞ্জনা করলেন। সেদিন সারাটা দিন বাইরে ঝড় বৃষ্টি এবং ঘরের ভেতরেও অনুরূপ দুর্যোগ চলতে লাগলো। তার পরের দিন গভীর রাতে অপূর্ব মৃন্ময়ীকে ধীরে ধীরে ঘুম থেকে তুলে বলল, মৃন্ময়ী, মৃন্ময়ী, তোমার বাবার কাছে যাবে? মৃন্ময়ী সবেগে অপূর্বর হাত চেপে ধরে সচকিত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, যাব। তবে এসো, আমরা দুজনে আস্তে আস্তে পালিয়ে যাই। আমি ঘাটে নৌকা ঠিক করে রেখেছি। মৃন্ময়ী অত্যন্ত সকৃতজ্ঞ হৃদয় একবার স্বামীর মুখের দিকে তাকালো। তারপর তাড়াতাড়ি উঠে কাপড় ছেড়ে বেরোনোর জন্য প্রস্তুত হলো। অপূর্ব তার মায়ের চিন্তা দূর করবার জন্য একটি চিঠি লিখে রেখে গেল। তারপর তারা দুজনেই বেরিয়ে পড়ল। মৃন্ময়ী সেই অন্ধকার রাতে নির্জন নিস্তব্ধ গ্রামের পথে এই প্রথমবারের জন্য স্বেচ্ছায় আন্তরিক নির্ভরের সহিত স্বামীর হাত ধরল। তার হৃদয়ের আনন্দ উদ্বেগ সেই সুকোমল স্পর্শযোগে তার স্বামীর শিরার মধ্যে সঞ্চারিত হতে লাগল। নৌকা সেরাতেই ছেড়ে দিল। মৃন্ময়ী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল নৌকার মধ্যেই। পরদিন কি মুক্তি, কি আনন্দ! 2 ধারে কত গ্রাম, বাজার, শস্যক্ষেত, বন, 2 ধারে কত নৌকা যাতায়াত করছে। মৃন্ময়ী প্রত্যেক তুচ্ছ বিষয়ে স্বামীকে 1000 বার করে প্রশ্ন করতে লাগলো। ওই নৌকায় কি আছে,
ওরা কোথা থেকে আসছে, এই জায়গার নাম কি, এমন সব প্রশ্ন যা অপূর্ব আজ পর্যন্ত কলেজের বইতে পায়নি এবং যা তার কলকাতার অভিজ্ঞতায় কুলিয়ে ওঠে না। বন্ধুগণ শুনে লজ্জিত হবেন যে অপূর্ব এই সকল প্রশ্নের সবকটাই উত্তর করেছিল এবং অধিকাংশ উত্তরের সঙ্গেই প্রকৃত সত্যের ঐক্য হয়নি। যেমন সে তিলের নৌকাকে তিসির নৌকা, পাঁচবেড়িকে রায়নগর এবং মুনসেফের আদালতকে জমিদারির কাছারি বলতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেনি এবং এই সমস্ত ভ্রান্ত উত্তরে বিশ্বস্ত হৃদয় প্রশ্নকারিণীর সন্তোষের তিল মাত্র ব্যাঘাত জন্মায়নি। পরদিন সকালবেলায় নৌকা কুশিগঞ্জে গিয়ে পৌঁছল। টিনের ঘরে একখানি ময়লা কাচের লণ্ঠনে তেলের বাতি জ্বালিয়ে ডেস্কের ওপর একখানি মস্ত খাতা রেখে ঈশানচন্দ্র টুলের ওপর বসে হিসাব করছিলেন। এমন সময় নবদম্পতি ঘরের মধ্যে প্রবেশ করল। মৃন্ময়ী ডাকল, বাবা। সে ঘরে এমন কণ্ঠধ্বনি এমন করে এর আগে কখনো ধ্বনিত হয়নি। ঈশানের চোখ দিয়ে দরদর করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে কি করবে কি বলবে কিছুই ভেবে পাচ্ছিল না। তার মেয়ে এবং মেয়ে জামাই যেন সাম্রাজ্যের যুবরাজ এবং যুবরাজ মহিষী। এই সমস্ত পাটের বস্তার মধ্যে তাদের উপযুক্ত সিংহাসন কেমন করে নির্মিত হতে পারে, এটাই যেন তার দিশেহারা বুদ্ধি ঠিক করে উঠতে পারল না। তারপর খাওয়া দাওয়ার ব্যাপার, সেও এক চিন্তা। দরিদ্র কেরানি নিজের হাতে কোনো রকমে ডালে ভাতে রান্না করে খায়, কিন্তু আজ এমন এই আনন্দের দিনে সে কি করবে, কি খাওয়াবে, কিছুই ঠিক করে উঠতে পারল না। মৃন্ময়ী বলল, বাবা, আজ আমরা সকলে মিলে রান্না করব। অপূর্ব এই প্রস্তাবে উৎসাহ প্রকাশ করল। ঘরের মধ্যে স্থানাভাব, অন্নাভাব, লোক অভাব, কিন্তু ক্ষুদ্র ছিদ্র থেকে ফোয়ারা যেমন চতুর্গুণ বেগে উত্থিত হয়, তেমন করেই দারিদ্র্যের সংকীর্ণ মুখ থেকে আনন্দ পরিপূর্ণ ধারায় উচ্ছ্বসিত হতে লাগল। এমনি করে 3 দিন কাটল। দুবেলা নিয়মিত স্টিমার এসে ঘাটে লাগে। কত লোক, কত কোলাহল, কিন্তু সন্ধেবেলায় নদী তীর একদম নিস্তব্ধ নির্জন হয়ে যায়। তখন কি অবাধ স্বাধীনতা! এবং তারপর 3 জন মিলে ভুল করে এক করতে গিয়ে আর এক করে নিজেরাই রান্না করে এবং তারপরে মৃন্ময়ী স্নেহ হস্তের পরিবেশনে শ্বশুর জামাতার একত্রে আহার এবং গৃহিণীপনার সহস্র ত্রুটি প্রদর্শনপূর্বক মৃন্ময়ীকে পরিহার এবং তাই নিয়ে তার আনন্দ কলহ এবং মৌখিক অভিমান। অবশেষে অপূর্ব জানালো যে আর বেশি দিন থাকা এখানে উচিত না। মৃন্ময়ী করুণ স্বরে আরও কিছুদিন সময় প্রার্থনা করল, কিন্তু ঈশান মৃন্ময়ীকে বাধা দিল। বিদায়ের দিন কন্যাকে কাছে টেনে তার মাথায় হাত রেখে অশ্রু গদগদ কণ্ঠে ঈশান বলল, মা, তুমি শ্বশুর ঘর উজ্জ্বল করে লক্ষ্মীটি হয়ে থেকো কেমন, কেউ যেন আমার মিনু মায়ের কোনো দোষ না ধরতে পারে। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে স্বামীর সঙ্গে বিদায় নিল এবং ঈশান সেই দ্বিগুণ নিরানন্দ সংকীর্ণ ঘরের মধ্যে ফিরে গিয়ে দিনের পর দিন মাল ওজন করতে লাগল। এই অপরাধী যুগল বাড়ি ফিরে এলে মা অত্যন্ত গম্ভীরভাবে রইলেন। কোনো কথাই তাদের সাথে বললেন না। কারো ব্যবহারের প্রতি এমন কোনো দোষারোপ করলেন না যা সে স্খলন করতে পারে। এই নীরব অভিযোগ, নিস্তব্ধ অভিমান লৌহ ভারের মতো সমস্ত ঘরকন্যার ওপর অটলভাবে চেপে রইল। অবশেষে অসহ্য হয়ে উঠলে অপূর্ব একদিন এসে বলল, মা,
কলেজ খুলেছে, এখন আমাকে আইন পড়তে যেতে হবে। বউয়ের কি করবে? বউ এখন এখানেই থাক। না বাপু, কাজ নাই, তুমি তাকে তোমার সঙ্গে নিয়ে যাও। সাধারণত মা অপূর্বকে তুই বলে সম্বোধন করে থাকেন। অপূর্ব অভিমান ক্ষুণ্ণ স্বরে বলল, আচ্ছা বেশ। কলকাতা যাওয়ার তোড়জোড় পড়ে গেল। যাওয়ার আগের রাতে অপূর্ব বিছানায় এসে দেখল মৃন্ময়ী কাঁদছে। হঠাৎ তার মনে বড় আঘাত লাগলো। সে বিষণ্ণ মনে বলল, মৃন্ময়ী, আমার সঙ্গে কলকাতা যেতে তোমার ইচ্ছা করছে না? না। তুমি আমাকে সত্যিই ভালোবাসো না? কিন্তু এ প্রশ্নের কোনো উত্তর সে পেল না। অনেক সময় এই প্রশ্নটির উত্তর অতিশয় সহজ, কিন্তু আবার এক এক সময় এর মধ্যে মনস্তত্ত্ব ঘটিত এত জটিলতার সংস্রব থাকে যে বালিকার কাছ থেকে তার উত্তর প্রত্যাশা করা যায় না। অপূর্ব প্রশ্ন করল, ও, রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে, তাই তো? হ্যাঁ। বালক রাখালের প্রতি এই BA পরীক্ষাতীর্ণ কৃতবিদ্য যুবকের সূচির মতো অতি সূক্ষ্ম অথচ অতি সুতীক্ষ্ণ ঈর্ষার উদয় হল। সে বলল, আমি অনেক কাল আর বাড়ি আসতে পারবো না, বোধহয় 2 বছর বা তার বেশিও হতে পারে। শোনো, তুমি ফিরে আসার সময় রাখালের জন্য একটা 3 মুখ রাজছেড়ে ছুরি কিনে নিয়ে এসো। হ্যাঁ। ও, তুমি তাহলে এখানেই থাকবে? হ্যাঁ, আমি মায়ের কাছে গিয়ে থাকবো। আচ্ছা বেশ, তাই থেকো। তবে যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে, আমি আসবো না। খুব খুশি হলে, তাই না? মৃন্ময়ী এ প্রশ্নের উত্তর দেওয়া বাহুল্য বোধ করে ঘুমোতে লাগল। কিন্তু অপূর্ব ঘুম হলো না। বালিশ উঁচু করে ঠেসান দিয়ে সে বসে রইল। অনেক রাতে হঠাৎ আকাশে চাঁদ উঠে চাঁদের আলো বিছানায় এসে পড়ল। অপূর্ব সেই আলোতে মৃন্ময়ীর দিকে তাকিয়ে দেখল। তার দিকে তাকিয়ে অপূর্ব মনে হলো রাজকন্যাকে যেন রূপোর কাঠি মাথায় ছুঁয়ে অচেতন করে রাখা হয়েছে। একবার কেবল সোনার কাঠি পেলেই এই নিদ্রিত আত্মাটিকে জাগিয়ে তুলে মালাবদন করে নেওয়া যায়। রূপোর কাঠি হাসি আর সোনার কাঠি অশ্রুজল। ভোরবেলায় অপূর্ব মৃন্ময়ীকে জাগিয়ে দিয়ে বলল, মৃন্ময়ী, আমার যাবার সময় হয়েছে, চলো তোমাকে তোমার মায়ের কাছে রেখে দিয়ে আসি। মৃন্ময়ী শয্যা ত্যাগ করে উঠে দাঁড়ালে অপূর্ব তার হাত দুটো ধরে বলল, এখন আমার একটা প্রার্থনা আছে তোমার কাছে। আমি অনেক সময়ে তোমার অনেক সাহায্য করেছি, তাই আজ যাওয়ার সময় তার একটা পুরস্কার দেবে আমায়। কি? তুমি ভালোবেসে আমায় একটা চুম্বন দাও। অপূর্বরই অদ্ভুত প্রার্থনা এবং গম্ভীর মুখ দেখে মৃন্ময়ী হেসে উঠল। হাস্য সংবরণ করে মুখ বাড়িয়ে চুম্বন দিতে উদ্যত হল, কিন্তু কাছাকাছি গিয়ে আর পারল না। খিলখিল করে হেসে উঠল। এমন 2 বার চেষ্টা করে অবশেষে নিরস্ত হয়ে মুখে কাপড় দিয়ে হাসতে লাগলো। শাসনাচ্ছলে অপূর্ব তার কান ধরে নাড়িয়ে দিল। অপূর্বর বড় কঠিন পণ। দস্যুবৃত্তি করে কেড়ে লুটিয়ে নেওয়া সে আত্ম অবমাননা বলে মনে করে। সে দেবতার মতো স্বগৌরবে থেকে স্বেচ্ছান্বিত উপহার চায়। সে নিজের হাতে কিছুই তুলে নেবে না। মৃন্ময়ী আর হাসল না। তাকে ভোরের আলোতে নির্জন পথ দিয়ে তার মায়ের বাড়িতে রেখে আসার পর বাড়ি ফিরে এসে অপূর্ব তার মাকে বলল, ভেবে দেখলাম মা, বউকে আমার সঙ্গে কলকাতায় নিয়ে গেলে আমার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। তাছাড়া সেখানে ওর কোনো সঙ্গীও নেই। তুমি তো তাকে আর এ বাড়িতে রাখতে চাও না, তাই আমি তাকে তার মায়ের কাছেই রেখে এলাম।
সুগভীর অভিমানের মতো মাতা পুত্রের বিচ্ছেদ হলো। মার বাড়িতে এসে মৃন্ময়ী দেখল কিছুতেই তার আর মন বসছে না। সে বাড়ির আগাগোড়া যেন বদল হয়ে গেছে, সময় যেন আর কাটে না। সে কি করবে, কোথায় যাবে, কার সাথে দেখা করবে, কিছুই ভেবে উঠতে পারল না। মৃন্ময়ীর হঠাৎ যেন মনে হলো সমগ্র বাড়িতে এবং সমস্ত গ্রামটাতে যেন কোনো লোক নেই। যেন মধ্যাহ্নে সূর্যগ্রহণ হলো। সে কিছুতেই বুঝে উঠতে পারল না যে আজ তার কলকাতায় যাবার জন্য এত প্রবল ইচ্ছা করছে, কিন্তু কাল রাতে এই প্রবল ইচ্ছে তার কোথায় ছিল? কাল সে জানত না যে জগতে যাওয়ার জন্য তার মন এত আনচান করত, এই কদিনে তার মনের সম্পূর্ণ স্বাদই বদলে গেছে। বৃক্ষের থেকে খসে পড়া পাতার মতো আজ সেই বৃন্তচ্যুত অতীত জীবনটাকে ইচ্ছাপূর্বক সে অনায়াসে দূরে ছুঁড়ে ফেলল। সে এতদিন বুঝতে পারেনি যে বিধাতা তার সূক্ষ্ম তরবারি দিয়ে কখন মৃন্ময়ীর বাল্য এবং যৌবনের মাঝখানে আঘাত করেছিলেন। বাপের বাড়ি, তার পুরনো সেই শোবার ঘরকে আর নিজের বলে মনে হলো না। সেখানে যে থাকত সে হঠাৎ আর নেই। এখন তার হৃদয়ের সমস্ত স্মৃতিতে আর একটা বাড়ি, আর একটা শোবার ঘরের কাছে গুনগুন করে বেড়াতে লাগলো। মৃন্ময়ীকে আর কেউ বাইরে দেখতে পেল না। তার হাস্যধ্বনি আর শোনা যায় না। রাকাল তাকে দেখলে ভয় করে। খেলার কথা আর তার মাথাতেও আসে না। মৃন্ময়ী একদিন মাকে গিয়ে বলল, মা মা আমাকে শ্বশুর বাড়ি রেখে আয়, আমার এখানে থাকতে আর মন লাগে না যে। এদিকে বিদায়কালীন পুত্রের বিষণ্ণ মুখ স্মরণ করে অপূর্বর মায়ের হৃদয় বিদীর্ণ হয়ে যায়। সে যে রাগ করে তার বউকে বেয়ানের বাড়ি রেখে এসেছে, এই কথাটা তার হৃদয়ে বড় বিঁধতে লাগল। একদিন মাথায় কাপড় দিয়ে মৃন্ময়ী ম্লান মুখে শাশুড়ির পায়ের কাছে এসে পড়ে প্রণাম করল। শাশুড়ি তৎক্ষণাৎ ছলছল চোখে তাকে জড়িয়ে ধরল। মুহূর্তের মধ্যে উভয়ের মিলন হয়ে গেল। শাশুড়ি বউয়ের মুখের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলেন। যে মৃন্ময়ীকে সে চিনত, এ যেন সে মৃন্ময়ী না। এমন পরিবর্তন সাধারণত সকলের পক্ষে সম্ভব নয়। বৃহৎ পরিবর্তনের জন্য বৃহৎ বলের আবশ্যক। শাশুড়ি স্থির করেছিলেন মৃন্ময়ীর দোষগুলো একটি একটি করে সংশোধন করবে, কিন্তু এর মধ্যেই আরেকজন অদৃশ্য সংশোধনকর্তা একটি অজ্ঞাত উপায় অবলম্বন করে মৃন্ময়ীকে যেন এক নতুন জন্ম উপহার দিয়েছেন। এখন শাশুড়িকেও মৃন্ময়ী বুঝতে পারল, শাশুড়িও মৃন্ময়ীকে বুঝতে পারলেন। তরুর সঙ্গে শাখা প্রশাখার যেমন মিল, সমস্ত ঘরকন্যা তেমনি অখণ্ড সম্মিলিত হয়ে গেল। এই যে একটা গভীর স্নিগ্ধ বিশাল রমণী প্রকৃতি মৃন্ময়ীর সমস্ত শরীরে ও সমস্ত অন্তরে রেখায় রেখায় ভরে উঠল, এই ঘটনা যেন তাকে বেদনা দিতে লাগল। প্রথমে আষাঢ়ের শ্যামসজল নব মেঘের মতো তার হৃদয় একটি অশ্রুপূর্ণ বিস্তীর্ণ অভিমানের সঞ্চার হলো। সেই অভিমান তার চোখের ছায়াময় সুদীর্ঘ পল্লবের উপর আরেকটি গভীরতম ছায়া নিক্ষেপ করল। সে মনে মনে বলতে লাগলো, আমি নিজেকে বুঝতে পারিনি বলে তুমিও আমাকে বুঝলে না। তুমি আমাকে শাস্তি দিলে না কেন? তোমার ইচ্ছা অনুসারে আমাকে চালনা করলে না কেন? আমি রাক্ষসী যখন তোমার সঙ্গে কলকাতায় যেতে চাইছিলাম না, তখন তুমি আমাকে জোর করে ধরে নিয়ে গেলে না কেন? আমার কথা তুমি কেন শুনলে?
আমার অনুরোধ তুমি কেন মানলে? আমার অবাধ্যতা তুমি কেন সইলে? তারপর অপূর্ব যেদিন সকালে পুকুরের ধারের নির্জন পথে তাকে বন্দি করে কিছু না বলে একবার কেবল তার মুখের দিকে চেয়েছিল, সেই পুকুর, সেই পথ, সেই গাছের তলা, সেই সকালের রোদ এবং সেই দৃষ্টি তার মনে পড়ল এবং হঠাৎ সে তার সমস্ত অর্থ বুঝতে পারল। তারপর সেই বিদায়ের দিনের যে চুম্বন অপূর্ব মুখের দিকে অগ্রসর হয়ে ফিরে এসেছিল, সেই চুম্বন এখন মরুভূমির তৃষ্ণার্ত পাখির মতো ক্রমশ সেই অতীত অবসরের দিকে ধাবিত হতে লাগল। কিছুতেই তার আর পিপাসা মিটল না। এখন থেকে থেকে তার মনে কেবল উদয় হয়, আহা, অমুক সময় যদি আমি এমন করতাম, অমুক প্রশ্নের যদি আমি এই উত্তর দিতাম, আর তখন যদি এমন হতো। অপূর্বর মনে এই বলে ক্ষোভ জন্মেছিল যে মৃন্ময়ী আমার সম্পূর্ণ পরিচয় পায়নি। মৃন্ময়ী আজও বসে বসে ভাবে, তিনি আমাকে কি মনে করলেন, কি বুঝে গেলেন আমাকে? অপূর্ব তাকে যে দুরন্ত, চপল, অবিবেচক, নির্বোধ বালিকা বলে জানল, হৃদয়ামৃত ধারায় প্রেম পিপাসা মিটাতে সমরমণী বলে পরিচয় পেল না, এতেই সে পরিতাপে, লজ্জায়, ধিক্কারে পীড়িত হতে লাগল। চুম্বনের এবং সোহাগের সে ঋণগুলি অপূর্বর মাথার বালিশের ওপর পরিশোধ করতে লাগল। এমনিভাবে বেশ কিছুদিন কাটল। অপূর্ব বলে গিয়েছিল, তুমি চিঠি না লিখলে আমি বাড়ি ফিরব না। মৃন্ময়ী সেটাই স্মরণ করে একদিন ঘরের দরজা বন্ধ করে চিঠি লিখতে বসল। অপূর্ব তাকে যে সোনালি পার দেওয়া রঙিন কাগজ দিয়েছিল, সেটাই বার করে বসে ভাবতে লাগল। খুব যত্ন করে আঙুলে কালি মেখে উপরে কোনো সম্বোধন না করেই সে একবার লিখল, তুমি আমাকে চিঠি লেখো না কেন? তুমি কেমন আছো? তুমি বাড়ি এসো। আর কি বলবার আছে কিছুতেই ভেবে পেল না সে। আসল বক্তব্যগুলো সবকটাই বলা হয়ে গেল বটে, কিন্তু মনুষ্য সমাজে মনের ভাব আর একটু বাহুল্য করে প্রকাশ করা আবশ্যক। মৃন্ময়ীও তা বুঝল, এই জন্য আরও বেশ কিছুক্ষণ ভেবে ভেবে আরও কিছু কথা সে যোগ করে দিল। এবার তুমি আমাকে চিঠি লেখো, আর তুমি কেমন আছো লিখো। মা ভালো আছেন, বিশু, পুটু সবাই ভালো আছে। কাল আমাদের কালো গরুর বাছুর হয়েছে। এই বলে সে চিঠি শেষ করল। চিঠিটি খামে মুড়ে প্রত্যেকটি অক্ষরের ওপর এক ফোঁটা করে ভালোবাসা দিয়ে লিখল, শ্রীযুক্ত বাবু অপূর্ব কৃষ্ণ রায়। ভালোবাসা যতই হোক, তবু লাইন সোজা, অক্ষর সুছাদ এবং বানান শুদ্ধ রইল না। খামের মধ্যে নামটুকু ব্যতীত আরও যে কিছু লেখার থাকে তা মৃন্ময়ী জানত না। পাছে শাশুড়ি অথবা আর কারো দৃষ্টিপথে পড়ে, এই লজ্জায় একজন বিশ্বস্ত দাসীর হাত দিয়ে সে চিঠিখানি ডাকে পাঠিয়ে দিল। বলা বাহুল্য, এই চিঠির কোনো ফল হল না। অপূর্ব বাড়িতেও আসলো না। এদিকে মা দেখলেন ছুটি হলো, তবুও অপূর্ব বাড়ি এলো না। মনে করলেন এখনো হয়তো অপূর্ব তার ওপর রাগ করে আছে। মৃন্ময়ীও বুঝল অপূর্ব তার ওপর বিরক্ত হয়ে আছে। তখন নিজের চিঠিখানা মনে করে তার লজ্জায় মরে যাওয়ার উপক্রম হলো। সেই চিঠিখানা যে কত তুচ্ছ, তাতে যে কোনো কথাই লেখা হয়নি, তার মনের ভাব যে কিছুই প্রকাশ করা হয়নি, সেটা পাঠ করে অপূর্ব যে মৃন্ময়ীকে আরও ছেলে মানুষ ভাবছে, এই কথা মনে করে
আরও অবজ্ঞা করছে। এটা ভেবে সে অন্তরে অন্তরে স্বরবিদ্ধের ন্যায় ছটফট করতে লাগলো। দাসীকে সে বারবার জিজ্ঞাসা করলো, সেই চিঠিখানা তুই ডাকে দিয়ে এসেছিস তো? দাসী তাকে সহস্রবার আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ গো, আমি নিজের হাতে বাস্কের মধ্যে ফেলে দিয়ে আইছি। বাবুটা এতদিনে কোন কালে পেয়ে গেছেন। অবশেষে একদিন অপূর্বর মা মৃন্ময়ীকে ডেকে বললেন, বৌমা, অপু তো অনেকদিন বাড়ি এলো না, তাই ভাবছি কলকাতা গিয়ে তাকে একবার দেখে আসি। তুমি সঙ্গে যাবে? মৃন্ময়ী সম্মতিসূচক ঘাড় নাড়ল এবং ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে বিছানার ওপর শুয়ে পড়ে বালিশখানা বুকের ওপর চেপে ধরে হেসে হেসে নড়ে চড়ে তার মনের সমস্ত আবেগ উন্মুক্ত করে দিল। তারপর ক্রমে গম্ভীর হয়ে, বিষণ্ণ হয়ে, আশঙ্কায় পরিপূর্ণ হয়ে বসে বসে কাঁদতে লাগলো। অপূর্বকে কোনো খবর না দিয়ে এই দুজন অনুতপ্তা রমণী তার প্রসন্নতা ভিক্ষা করবার জন্য কলকাতায় যাত্রা করল। অপূর্বর মা সেখানে তার মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে উঠলেন। সেদিন মৃন্ময়ীর পত্রের আশায় নিরাশ হয়ে সন্ধ্যাবেলায় অপূর্ব নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে নিজেই তাকে পত্র লিখতে বসেছে। কোনো কথাই তার পছন্দ মতো হচ্ছে না। এমন একটা সম্বোধন সে খুঁজে পেল না যাতে ভালোবাসাও প্রকাশ হয় অথচ অভিমানও ব্যক্ত করা যায়। কথা না পেয়ে মাতৃভাষার প্রতি তার অশ্রদ্ধা দৃঢ়তর হতে লাগলো। এমন সময় ভগ্নিপতির কাছ থেকে একটা পত্র তার কাছে এলো। মা এসেছেন, তুমি আজকে রাতে তাড়াতাড়ি এখানে এসো এবং রাতের খাবারটা এখানেই খাবে। সংবাদ সমস্তই ভালো। শেষ আশ্বাস সত্ত্বেও অপূর্ব অমঙ্গল শঙ্কায় বিমর্ষ হয়ে পড়ল। অবিলম্বে সে বোনের বাড়ি গিয়ে উপস্থিত হল। সাক্ষাৎ মাত্রই মাকে জিজ্ঞেস করল, এ কি মা, তুমি হঠাৎ এখানে? সব ভালো তো? সব ভালো। তুই ছুটিতে বাড়ি এলি না, তাই তোকে নিতে এসেছি। আহা, সেজন্য এত কষ্ট করে আসবার কি দরকার ছিল মা? আরে বাবা, সামনে আমার আইনের পরীক্ষা, অনেক পড়াশুনো করতে হয়, তার জন্যই আমি বাড়ি যেতে পারিনি। খাওয়ার সময় তার বোন তাকে জিজ্ঞাসা করল, দাদা, এবার তোমার বউকে তোমার সঙ্গে আনলে না কেন? এই আইনের পরীক্ষা, পড়াশুনো, তাই আর কি আনা হয়নি। ভগ্নিপতি একটু হাস্যরসের সাথেই বলল, ওসব মিথ্যে ওজোর, বুঝলে, আমাদের ভয়ে আনতে সাহস হয়নি। হ্যাঁ, লোকটা ভয়ঙ্করই বটে। ছেলে মানুষ হঠাৎ দেখলে আটকে উঠতে পারে। এইভাবে হাস্য পরিহাস চলতে লাগলো, কিন্তু অপূর্ব অত্যন্ত বিমর্ষ হয়ে রইল। কোনো কথাই তার ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল সেই যখন মা কলকাতায় আসলেন তখন মৃন্ময়ী ইচ্ছা করলে অনায়াসে তার সঙ্গে আসতে পারত। বোধহয় মা তাকে সঙ্গে আনবার চেষ্টাও করেছিলেন, কিন্তু সে সম্মত হয়নি। এ বিষয়ে সংকোচবশত কোনো প্রশ্ন সে মাকে করতে পারল না। সমস্ত মানব জীবন এবং বিশ্ব রচনাটা আগাগোড়া ভ্রান্তি সংকুল বলে মনে হলো। খাওয়া দাওয়া শেষে প্রবল বেগে ঝড় উঠে ভীষণ বৃষ্টি শুরু হলো। তার বোন তাকে বলল, দাদা, আজ এখানেই থেকে যাও। না রে, আজ রাতে বাড়ি ফিরতেই হবে, অনেক কাজ আছে। রাতে তোমার আবার এত কাজ কিসের? বলি, এখানে এক রাত থেকে গেলে তোমাকে তো কারোর কাছে জবাবদিহি করতে হবে না, তাহলে তোমার আর ভাবনা কি? অনেক পীড়াপিড়ির পর বিস্তর অনিচ্ছা সত্ত্বেও অপূর্ব সে রাতে থেকে যেতে সম্মত হলো। বোন বলল, দাদা, তোমাকে তো খুব ক্লান্ত দেখাচ্ছে, আর দেরি করো না, চলো, শুতে যাবে, চলো। অপূর্বরও সেই ইচ্ছা। শয্যাতলে অন্ধকারের মধ্যে একলা হতে পারলে সে বাঁচে। কথার উত্তর প্রত্যুত্তর করতে তার আর ভালো লাগছে না।
শোবার ঘরের দরজায় এসে সে দেখল ঘরটা অন্ধকার। তার বোন বলল, ও মা, বাতাসে তো আলোটা নিভে গেছে দেখছি, তা আলো এনে দেবো দাদা? না থাক, দরকার নেই। রাতে এমনিও আমার আলো লাগে না। বোন চলে গেলে অপূর্ব সাবধানে অন্ধকারের মধ্যে খাটের কাছে গেল। খাটে সবেমাত্র উঠতে যাবে, এমন সময় একটি সুকোমল বাহুপাশ তাকে সুকঠিন বন্ধনে বেঁধে ফেলল এবং একটি পুষ্পপুটতুল্য ওষ্ঠাধর দস্যুর মতো এসে পড়ে অবিরল অশ্রু জলসিক্ত আবেগপূর্ণ চুম্বনে তাকে বিস্ময় প্রকাশের অবসর দিল না। অপূর্ব প্রথমে চমকে উঠল, তারপর বুঝতে পারল অনেক দিনের একটি হাস্যবাধায় অসম্পন্ন চেষ্টা আজ অশ্রু জলধারায় সমাপ্ত হল। প্রেম বড়ই বিচিত্র অনুভূতি, সে অপ্রকাশিত থেকেও সর্বদা প্রকাশিত। তার অমোঘ স্পর্শে উচ্ছৃঙ্খল জীবন হয়ে ওঠে শৃঙ্খলাবদ্ধ ও সুসজ্জিত। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আজকের নিবেদন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাপ্তি। বিভিন্ন চরিত্রের কণ্ঠে শ্রীরূপা, স্বস্তিকা, প্রতিভা, অনিন্দিতা, নিবেদিতা, সৌমিক, সুব্রত, স্বর্ণদীপ ও সায়ন শতদ্রু। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আবার আসব আগামী সপ্তাহে নতুন একটি গল্প নিয়ে। রহস্যিকের আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন রহস্যিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বাংলা পড়ুন, বাংলা শুনুন এবং অবশ্যই বাংলা বলুন। শুভরাত্রি সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন রহস্যিক।